টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজার বান্দরবান দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। বিপর্যস্ত সড়ক যোগাযোগ, খাবার ও সুপেয় পানির সংকট। আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। ঘর বাড়ির ডুবে গিয়ে রাস্তা নিয়ে যেতে পাওয়া যায়। পাহাড়ি ডল নেমে পানিতে অনেক ঘর বাড়ি তলিয়ে গেছে। এখন মানুষের যাতায়াত বন্ধ, খানাপিনা অনেক সমস্যা। চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান। স্থানীয় নির্বাচনের রাজনীতিতে ফেরার সুযোগ আওয়ামী লীগ সমর্থকদের। বিরোধিতা বিএনপির, বিচার প্রক্রিয়ায় আনতে চায় জামায়াত এনসিপি। الخامنئي إلى روحه الطاهرة أرواح مراجعنا العظام। জন্মস্থান মাশহাদে শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনি। লাখো সমবেতের কণ্ঠে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের আগুন। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর। বৃষ্টিতে চতুর্থ দিনেও বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। পানিবন্দী রাউজান, বাঁশখালী সহ 5 উপজেলার অন্তত 4 লাখ বাসিন্দা। বান্দরবানের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও স্বাভাবিক হয়নি। সড়ক যোগাযোগ সহ অনেক এলাকায় শুকনো খাবার এবং সুপেয় পানির সংকট দেখা গেছে। চট্টগ্রাম বিভাগে যেই বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতিতে আমরা বলছিলাম যে উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির, এবং একই সঙ্গে চট্টগ্রামের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানেও বাড়ছে পানি। আজও কক্সবাজারে নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন অঞ্চল। এদিকে রাঙামাটিতেও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টি আর উজানের ঢলে কাপ্তাই হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। অন্যদিকে বান্দরবনে এখনও স্বাভাবিক হয়নি সড়ক যোগাযোগ। সহকর্মী দের প্রতিবেদনে আমরা জানব বিস্তারিত। হু হু করে বাড়ছে বানের পানি। খালবিল, নদী উপচে পানি ঢুকছে বঙ্গোপসাগর লাগোয়া জনপদে। অব্যাহত বৃষ্টিতে চতুর্থ দিনেও বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একই অবস্থা চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, রাউজান উপজেলার। বুক সমান পানিতে ডুবে গেছে এসব এলাকার সড়ক, বসতঘর, হাটবাজার। বসতবাড়ি ফেলে উঁচু দালানে আশ্রয় নিয়েছেন পানিবন্দী মানুষ। শুকনো খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে অনেক এলাকায়। ত্রাণ সহায়তা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন বন্যা দুর্গতরা। আমাদের বার্তা তো এখানে চলে না, এখানে বাড়ি ঘরে সব ডুবে গেছে। আমরা এখন কিছু পাই নাই, আমাদের সব কিছু ভেঙে গেছে, শুধু এতটুকু একটু শুকনো আছে। এই শুকনোতে আমরা দাঁড়াইয়া আছি। আজ 7 দিন এতটুকু পানি কেল পর্যন্ত আমরা এখানে থাকতে পারি না। খানা পিনা সব ওখানে বাসায় থাকি। বাঁশখালীর গুণগড়ি এলাকার সড়কের চিত্র এটি। প্রায় কোমর সমান পানি এ সড়কে। আশেপাশের যে পাড়াগুলো আছে সেগুলোতে কোথাও কোথাও টিনের চাল পর্যন্ত পানি পৌঁছেছে। শুধু বাঁশখালীর এই গুণগড়ি নয়, আশেপাশের যে সাতকানিয়া, রাউজান, হাটহাজারি, সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে আছে প্রায় 4 লাখ মানুষ। একই অবস্থা কক্সবাজার এবং 3 পার্বত্য জেলারও। এখানকার মানুষ বলছেন যে পরিমাণ ত্রাণ সহায়তা আসার কথা তাদের কাছে, সে পরিমাণ ত্রাণ সহায়তা সরকার কিংবা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে আসেনি। এছাড়া এর পাশেই বঙ্গোপসাগরের 3টি স্লুইস গেট, যেটির কোনোটিই খুলে দেওয়া হয়নি। ফলে বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না এই এলাকায়। বন্যার আর্থিক ক্ষতির চিত্র বেশ বড়। পুরো অঞ্চলে ভেসে গেছে শত শত একর ফসলি জমি, মাছের ঘের, পোলট্রি খামার ও দোকানে ব্যবসার মালামাল। গবাদি পশু বাঁচাতে উঁচু জায়গায় ঠাঁই নিয়েছেন কেউ কেউ। পানিতে সহায় সম্বল হারিয়েছেন গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তারা। কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। বন্যায় সামগ্রিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে শত কোটি টাকার বেশি। আমাদের এখানে এখন বন্যার এত পরিস্থিতি খারাপ, মানে কোনো রকমের এই একদম ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ডাক্তারের এখানে বলেন
খুবই নাজেহাল অবস্থা। আমার ঘর বাড়ির দেওয়াল সব পড়ে গেছে, বেড়া তারা সব ঘুরে গেছে, কিছু নয়। আমরা এখন অন্য বাসাতে আশ্রয় নিছি। সাতকানিয়ার প্রায় 70% এলাকা ইনান্ডেটেড, পানির নিচে তলিয়ে গিয়েছে। প্রায় 4.5 লক্ষ মানুষ এখন পানিবন্দী অবস্থায় পড়ে আছে। সকালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দেশের 4 বিভাগে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, লাখ লাখ মানুষ পানিবন্দী। বন্যা দুর্গত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান তিনি। সরকারকে আমরা কি বলতে পারি এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য, সেই ব্যাপারে আমরা ভূমিকা রাখব। তবে এটা ঠিক যে আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। এখানে ধৈর্যটাই বড় বিষয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশটা আমাদের সকলের। সরকার চাইলেও রাতারাতি সব দুঃখ দূর করতে পারবে না। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। আবহাওয়া অফিসের হিসাবে চট্টগ্রামে গত 5 দিনে 1080 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। এতে পাহাড় ও দেয়াল ধস আর পানিতে ডুবে নিহত হয় অন্তত 40 জন। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং পার্বত্য এলাকা এবং একই সঙ্গে উপকূলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুনামগঞ্জের যে সুরমা নদী রয়েছে, সেই সুরমা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও মৌলভীবাজারের মনু নদীতে বইছে বিপদসীমার 80 সেন্টিমিটারের উপর দিয়ে। এবং একই সঙ্গে হবিগঞ্জের যেই নদী রয়েছে, খোয়াই নদী, সেই নদীর পানিও বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং একই সঙ্গে কক্সবাজারের 35টি ইউনিয়নে পানিবন্দী হয়ে রয়েছেন আরও অনেক মানুষ। একই সঙ্গে শুরু হয়েছে পাহাড় ধস এবং এই যে পানিতে ডুবে রোহিঙ্গা সহ 22 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এবং বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতেও পাহাড় ধসের খবর রয়েছে এবং একই সঙ্গে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে। সহকর্মীদের পাঠানো প্রতিবেদনে আমরা দেখব বিস্তারিত। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, বৌলাই, রক্তি ও পাটলাই নদীর পানি বাড়ছে। শুক্রবার সকালে সুরমা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে আশ্রয়কেন্দ্র, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক ও কন্ট্রোল রুম প্রস্তুত রাখা হয়েছে। হবিগঞ্জে পরিস্থিতি আরও উদ্বেগজনক। খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছেন 30,000-এর বেশি মানুষ। অন্যদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কৃষকদের আশঙ্কা, এবারের মৌসুমী আবাদে বড় ধরনের লোকসান হবে। মৌলভীবাজারের মনু নদীর পানি চাঁদনী ঘাট পয়েন্টে বিপদসীমার বেশ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজনগরের উজিরপুর এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। কমলগঞ্জেও ঢলের পানি ঢুকে কয়েকটি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে 38,530 হেক্টর জমির আউশ ধান। পার্বত্য অঞ্চলেও দুর্যোগের প্রভাব অব্যাহত রয়েছে। রাঙামাটিতে 7 উপজেলায় গত কয়েকদিনে 125টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। কাপ্তাই হ্রদের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 40টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 4,000-এর বেশি মানুষ। সাজেকে 2 দিন ধরে আটকা পড়া 561 জন পর্যটকের মধ্যে শুক্রবার আরও 311 জন গন্তব্যে ফিরে গেছেন। তবে শতাধিক পর্যটক এখনও সাজেকে আটকা রয়েছেন। বান্দরবানে পানি কিছুটা কমলেও সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি এখনও বিপদসীমার ওপরে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হয়নি। এমন পরিস্থিতিতে পৌর এলাকার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অন্তত 5,000 মানুষ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কক্সবাজারে। জেলার অন্তত 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। গত 4 দিনে পাহাড় ধস ও পানিতে ডুবে রোহিঙ্গা সহ 22 জনের মৃত্যু হয়েছে। পেকুয়ায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকায় পানি ঢুকছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ চলছে। উপজেলা আসলে তো আপনারা জানেন গত 1 সপ্তাহ ধরে প্রতিদিনই অতি মাত্রায় বৃষ্টি হচ্ছে। এই কারণে রামুর প্রায় সবগুলোই এনে বন্যায় আক্রান্ত। পটুয়াখালী ও বরগুনাতেও ঝোড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ভাঙনের আশঙ্কা।
বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজারো জেলে। বরগুনার উপকূলে ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 2 জেলে। সাগর বঙ্গোপসাগরের জাল ভাই, ঠিক আছে, এই বাধাঘাট নিয়ে আমরা ওই কোম্পানির আমরা বুঝ দিতে পারি না। আমার করে সাগর আবহাওয়া খারাপ হয়ে গেলে আইতে আইতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতেও টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জোয়ারের পানিতে উপজেলার 7টি ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তমরদ্দি, সুখচর, জাহাজমারা ও নলচিরা সহ বিভিন্ন এলাকায় বসতঘর, রাস্তাঘাট, মাছের ঘের ও কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপ সহ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একাধিক চরাঞ্চল। ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা প্রশাসনের 11টি পৃথক টিম জরুরি খাদ্য সহায়তা নিয়ে কাজ করছে। তবে দীর্ঘস্থায়ী বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এরই মধ্যে কমতে শুরু করেছে 5টি নদীর পানি। বৃষ্টিপাত কমার সাথে সাথে নদীর পানিও কমে গিয়ে আকস্মিক বন্যা পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা। আজকে সকাল 9টার তথ্য অনুযায়ী 5টা নদীর 9টা পানি সমতল স্টেশন বর্তমানে বিপদসীমার উপর অবস্থান করছে। এই নদীগুলো হলো আমার মূলত বান্দরবান এবং কক্সবাজার জেলার সাঙ্গু এবং মাতামুহুরী নদী, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার মনু খোয়াই নদী এবং সেই সাথে কুশিয়ারা নদী 2টা পয়েন্টে বর্তমানে বিপদসীমার উপরে অবস্থান করছে। পানি সামগ্রিকভাবে পানি সমতল হ্রাস পেয়েছে, যদিও এখন ওইসব অঞ্চলে এখনও বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস থেকে যে আমরা যে তথ্য পেয়েছি যে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে এসেছে। শামসুল আরেফিন, এখন। মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বেড়েছে জলাবদ্ধতা এবং পাহাড় ধস। নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। 6 দিনে জেলায় মোট 648 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে বান্দরবানেও 7 উপজেলায় 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। শুধুমাত্র বান্দরবান পৌরসভায় 19টি আশ্রয়কেন্দ্র এখন পর্যন্ত 5000 মানুষ আশ্রয় নিয়েছেন। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ এবং একই সঙ্গে বান্দরবান থেকে যুক্ত আছেন সহকর্মী রিজভী রাহাত। প্রথমেই যাচ্ছে কক্সবাজারের খবর জানতে মোর্শেদের কাছে। মোর্শেদ, যেহেতু পাহাড় ধসের ঘটনা বাড়ছে এবং সম্ভাব্য যে জায়গাগুলো রয়েছে, জানাবেন যে সেই জায়গাগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়ার আসলে কাজ শুরু হয়েছে কিনা বা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কেমন দেখছেন? তন্ময়, শুরুতে বলে রাখি, বৃষ্টি কমলেও কমেনি বন্যার পানি। আমি এই মুহূর্তে আছি বাংলা বাজারের নয়াপাড়া একটি গ্রামে। এই গ্রামে বেশিরভাগ ঘর প্লাবিত হয়েছে এবং অনেকের ঘরের চুলা জ্বলছে না এবং মানুষ দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আছেন, দুর্ভোগের মধ্যে আছেন। অন্যদিকে পাহাড়ি এলাকার যদি কথা বলতে হয়, বৃষ্টি কমার পরে প্রশাসন থেকে নানাভাবে সচেতন করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, যাতে ঝুঁকিপূর্ণ বসবাসরত এলাকায় যারা আছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চলছে প্রশাসন থেকে। এবং বৃষ্টি আরও একদিন পর্যন্ত থাকতে পারে, ভারী বৃষ্টি, সেটি বলেছেন। বিকেল 4টার দিকে আমরা লক্ষ্য করতে পেরেছি সূর্যের দেখা মিলেছে, অর্থাৎ রোদের দেখা মিলেছে। তবে সে সময়ে মানুষের মনে একটি আশা জাগে, হয়তো আর বৃষ্টি হবে না। তবে সন্ধ্যা গনিয়ে আস্তে আস্তে আমরা আবারও দেখতে পাই আকাশে কালো মেঘ জমেছে এবং পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। সেক্ষেত্রে আবারও ভয়ভীতির সৃষ্টি হচ্ছে এখানকার যারা বন্যা কবলিত মানুষ আছেন তাদের কাছে। আমরা যদি একটু কক্সবাজারের তথ্য বলতে হয়, বিশেষ করে চকরিয়া পেকুয়াতে বন্যা পরিস্থিতি অবনতি দেখা দিচ্ছে। সেখানকার মাতামুহুরীর বেড়িবাঁধ ভেঙে সেখানকার লোকালয়ে পানি প্রবেশ করছে এবং মানুষ একেবারে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আছেন এবং অনেকের কাছে খাবার পৌঁছে যাচ্ছে না। প্রশাসন থেকে অনেকেই বলছেন তাদের ঘরে চুলা জ্বলছে না প্রায় 3-4 দিন ধরে। এমন একটি পরিস্থিতির মধ্যে কক্সবাজারের মানুষ আছে, অর্থাৎ একেবারে দুর্বিষহ এবং বিধ্বস্ত নগরী বলা চলে কক্সবাজারের বিভিন্ন উপজেলা, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং গত 6 দিনে 648 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে বোঝা যায় যে ভারী বৃষ্টির যে পূর্বাভাস ছিল আগে থেকে, সেই ভারী বৃষ্টি কিন্তু হয়েছে। এবং আরেকটি বিষয় বলে রাখি, কক্সবাজারে এই দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং 648টি আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে এবং বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে, যাতে জরুরি কোনো পরিস্থিতিতে মানুষ যেন সেই কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারে, এমনটি আমরা জেলা প্রশাসন থেকে জানতে পেরেছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গ্রামটিতে এসেছি আমরা, যে এলাকাটির মধ্যে এসেছি, নয়াপাড়া একটি গ্রাম।
সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সড়কটি একটি গ্রামীণ সড়ক, এই সড়কে একেবারে প্লাবিত হয়েছে এবং ঘরবাড়ি অর্ধেক পানির নিচে শুনেছি। এবং যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়নি, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। যখন ভারী বৃষ্টি হয় এই গ্রামটি পুরো অর্ধেকের নিচে পানির নিচে তলিয়ে যাচ্ছে, এমনটি বলছেন এখানকার স্থানীয়রা, বাসিন্দারা। এবং সবশেষ আমরা যে খবরটি পেয়েছি, চকরিয়া, পেকুয়ার, মাতামুহুরীর বেড়িবাঁধ ভেঙে সেখানে লোকালয়ে নদীর পানি প্রবেশ করছে। অন্যদিকে আমরা কক্সবাজারে আজকে কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেনি, এমনটি আমরা জানতে পেরেছি। এবং সর্বশেষ বন্যার পরিস্থিতি যদি বলতে হয়, বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। যদি এরকম যদি বৃষ্টি থামে, বৃষ্টি যদি না হয়, তাহলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি দেখা দিতে পারে। যদি আবারও রাতে বৃষ্টি নামে, তাহলে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে, মানুষের মধ্যে আরও আতঙ্ক, ভয়ভীতির সৃষ্টি হতে পারে। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা প্রশাসন এবং থেকে নানাভাবে সচেতন করা হচ্ছে এবং সরাসরি গিয়ে তারা দুর্যোগপূর্ণ যে পাহাড়ি এলাকাগুলো আছে ঝুঁকিপূর্ণ, সেখানে গিয়ে তারা নানাভাবে মানুষদের সচেতন করছেন, সতর্ক করছেন, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং বন্যা পরিস্থিতির যদি সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, কক্সবাজারের অন্তত 10টি উপজেলার বিভিন্ন 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, সেখানকার মানুষ দুর্বিষহ পরিস্থিতি বিরাজ করছে। তারাও প্রত্যাশা করেন এই বৃষ্টি কমে যাবে এবং বন্যার পানি ধীরে ধীরে কমে যাবে। তন্ময়, এ ছিল বাংলা বাজারের নয়াপাড়া গ্রাম থেকে সর্বশেষ। দর্শক, কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবর আমরা জানছিলাম। মোহাম্মদ মোর্শেদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই পর্যায়ে আপনাদেরকে বান্দরবানের বন্যা পরিস্থিতির খবর জানাতে চাই। সহকর্মী রিজভি রাহাত আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাহাত, আমরা দেখতে পাচ্ছি যে আপনি এই মুহূর্তে যে বন্যার পানি রয়েছে, সেই পানিতে একটি নৌকাতে নিশ্চয়ই আপনি রয়েছেন। জানাবেন যে এখানে বন্যা এবং ভূমিধসে যে সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সড়কগুলো মেরামতের কাজ শুরু হয়েছে কিনা, এবং একই সঙ্গে এখানকার যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ যাচ্ছে কিনা। সকাল থেকে বৃষ্টি না থাকার কারণে কিন্তু বন্যার পানি আসলে গত 7 দিনের জন্য কাজ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু জেলার শহরে বা বিভিন্ন অঞ্চল আছে, এসব জন্য কিন্তু পানিতে তৈরি গেছে। তো আমরা সকাল থেকে কিন্তু কয়েকটা পাড়ায় গিয়েছি। আমি তারাশের আমরা দেখতে পেয়েছি এখানে বিশেষ করে যে নিচের এলাকায় ঘর রয়েছে, সেসব ঘরগুলো কিন্তু একদম পানি তলিয়ে রয়েছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, এখানে 220টি আশ্রয়কেন্দ্রে কিন্তু জেলা শহরে কিন্তু 5,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে খাবার পানি দেওয়া হচ্ছে আজকে টানা 3য় দিনের মতো। তারা জানিয়েছেন আমাদেরকে এমন বন্যা এবং বন্যা যতদিন পরিস্থিতি থাকবে তাদেরকে সে পানি তারা বিতরণ করবেন বলে আমরা জানিয়েছেন। আমরা এলজিডি নির্বাহী প্রকৌশলী প্রদীপদ দেওয়ানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইকুঞ্চুরিতে তাদের একাধিক সড়ক কিন্তু ধসে পড়েছে। তারা তবে সঠিক কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও তারা আমাদেরকে জানিয়েছেন মোটামুটি সড়কগুলো সচল রাখার জন্য তারা কাজ করছেন। আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু এখানে এই সড়কগুলো সচল রাখার জন্য কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন। সকালে কয়েকটি রুমা, থানচিতে কিন্তু সকাল থেকে কিন্তু সেনাবাহিনী এবং বিজিবি কিন্তু কাজ করে যাচ্ছেন সড়কগুলো সচল রাখার জন্য। তো একটি বিষয় জানিয়ে রাখি, কারডং থেকে বগালেকের যে রাস্তা পেঁপে বাগান, এখানে একটি বিশাল পাহাড় ধসের কারণে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তো একটু খুশি সংবাদ দিয়ে রাখি, বান্দরবান রংপুরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। একটু আগে কিন্তু সড়কটি কিন্তু বিভিন্ন গাছ করে যাওয়া সড়কগুলো কিন্তু সেনাবাহিনী এবং বিজিবির পক্ষ থেকে তারা সরিয়ে কিন্তু রাস্তাটি এখন সচল হয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, মানুষের বন্যার পানি কমতে শুরু করেছে, তেমন মানুষের দুর্ভোগও বাড়তে শুরু করেছে। তো আমরা দেখেছি কয়েকটি পাড়াতে বিদ্যুৎ, একদম মোবাইল নেটওয়ার্ক নেই বললে চলে। তো বিশেষ করে তারা আমাদেরকে জানিয়েছেন তারা যে আজকে টানা কয়েকদিন কর্মজীবী মানুষরা তারা কাজ করতে পারছে না, তা আর্থিকভাবে অনেকটা ক্ষয়ক্ষতি তারা মধ্যে রয়েছেন বলে আমাদেরকে জানিয়ে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে বৃষ্টি না হওয়ার মধ্যে এখানকার মানুষরা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন। যদি বৃষ্টি না হয় কিন্তু পানি কমতে শুরু করবে নিম্নাঞ্চলের এলাকাগুলো থেকে কিন্তু পানি সরে যাবে। তো একটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত 220টা আশ্রয় কেন্দ্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শুকনো খাবার, খিচুড়ি কিন্তু দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য।
দর্শক, বান্দরবান এবং কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবরাখবর জানছিলাম। আমাদের সহকর্মী আমাদের সঙ্গে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন রিজবি রাহাত এবং কক্সবাজার থেকে মোহাম্মদ মোর্শেদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এ পর্যায়ে আমরা যেতে চাই মৌলভীবাজারের মনু নদীর যে পানি, সেখানে এখনও চাঁদনীঘাট পয়েন্টে 80 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং মনু নদীর 3টি স্থানে ভাঙনের ফলে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী এম এ হামিদ। যাচ্ছি হামিদের কাছে। হামিদ, আপনি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে পেছনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যার যে পানি সেটি হু হু করে ঢুকছে লোকালয়ে। জানাবেন যে এই ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতে স্থানীয় প্রশাসন থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং একই সঙ্গে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে কিনা সেখানে স্থানীয়ভাবে। তন্ময়, মৌলভীবাজারে কিন্তু গত 3 দিন থেকে কিন্তু বন্যার প্রকোপ দেখা দিয়েছে। যদি আজকের কথা দিয়ে শুরু করতে চাই তাহলে গতকাল সন্ধ্যা থেকে মৌলভীবাজারের একটি স্থানে অর্থাৎ উজিরপুর এলাকায় ভাঙন দেখা দিয়েছিল এবং তারপরে রাতের দিকে বাঙ্গারহাট এবং আজকে সকালে একামধু এলাকায় মোট 3টি স্থানে ভাঙন দিয়েছে এবং মনু নদীর পানি হু করে লোকালয়ে ঢুকছে। এতে করে মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আগে যে মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছিলেন তার চেয়ে বেশি মানুষ, এখন বলা যায় সহস্রাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। যত সময় যাচ্ছে তত কিন্তু নিচের দিকে পানি প্রবাহিত হচ্ছে এবং সেই এলাকার নতুন নতুন এলাকা পানিবন্দী হয়ে পড়েছেন। এই মুহূর্তে মনু নদীর সুখবর হচ্ছে যে মনু ব্রিজ এলাকায় পানি 30 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ভারতের অংশে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে মনু নদীর চাঁদনীঘাট এলাকায় এই মুহূর্তে 79 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার পানি প্রবাহিত হচ্ছে। অন্যান্য যে নদীগুলো রয়েছে, কুশিয়ারা নদী 11 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে এবং জুড়ি নদী 13 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে দলাই নদী পানি কমে গিয়ে 172 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি বলছিলেন যে এই যে বাঁধ ভাঙ্গনগুলো রয়েছে এবং সে ভাঙ্গনগুলো মেরামতের জন্য প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গতকাল থেকে যখন বাঁধ ভাঙ্গন শুরু হয় এলাকার জনগণ স্থানীয়ভাবে তারা বস্তা দিয়ে বিভিন্ন জায়গায় সেগুলো আটকানোর চেষ্টা করেছে, কিন্তু তারা সেখানে বিফল হয়েছে। সেখান থেকে তারা বলছেন যে বারবার পানি উন্নয়ন বোর্ড ঠিকমতো কাজ করছে না, যার কারণে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। যেখানে কাজ করার কথা না, ভাঙ্গন এলাকা না, সে এলাকাগুলো সুন্দর করে কাজ করছে, কিন্তু যেখানে ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে, যে এলাকা দিয়ে ভাঙ্গন সৃষ্টি হতে লোকজন ক্ষতিগ্রস্ত হবে, সেগুলো তারা করছে না। তারা বলছেন যে সঠিক সময়ে কাজ করলে তারা কিন্তু ভালোভাবে থাকতে পারতো। অপরদিকে বলে রাখি যে এখানের যে নদী বেষ্টিত এলাকা রয়েছে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কিন্তু এখনও সরকারের পক্ষ থেকে কোনো খাওয়া দাওয়া পাননি, অসহায় অবস্থার মধ্যে আছেন, বুকা অবস্থা আছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যার বাঁধ নিয়ে এবং বন্যার পানি নিয়ে সবশেষ তন্ময়। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানছিলাম। সহকর্মী এম এ হামিদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। প্রধানমন্ত্রী চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে কথা জানান তিনি। একই সঙ্গে বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশ দেওয়া হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দিচ্ছে এবং জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করছে বলেও জানান তিনি। মানবিক মূল্যবোধের ভিত্তিতে সবাইকে একসাথে দেশ গড়তে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছেন। এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করেছে, গভীরভাবে মর্মাহত করেছে। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত হয়েছেন নির্দেশনা দিয়েছেন যেন জনগণের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন। একটানা প্রবল বৃষ্টি, ভূমিধস ও ঝড়ো হাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। বৃষ্টিতে প্লাবিত রাস্তাঘাট, স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন জীবনযাত্রা। অন্তত 5টি রাজ্যে বন্যার পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ, বাড়ছে ভূমিধসের আশঙ্কাও। উত্তরাখণ্ডে জারি করা হয়েছে রেড অ্যালার্ট, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরপ্রদেশে। এদিকে শক্তিশালী টাইফুন বাভির জেরে ফিলিপিন্সে ভূমিধসে 10 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া টাইফুন মোকাবিলায় চীন, তাইওয়ান এবং জাপানে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার।
যেখানে সেখানে উল্টে আছে গাড়ি, অধিকাংশ রাস্তা তলিয়ে গেছে পানিতে। আবার কোথাও ভূমিধসে ধসে গেছে বাঁধ, উপড়ে গেছে গাছ, প্লাবিত আবাসিক অঞ্চলও। ৩-৪ দিনের টানা বৃষ্টির পর ভারতের অন্তত ৫ রাজ্যের এখন এই একই পরিস্থিতি। এর মধ্যে উত্তরাখণ্ডে জারি হয়েছে রেড অ্যালার্ট। ভারী বৃষ্টির সতর্কতা জারি আছে উত্তরপ্রদেশে। ভারত শাসিত জম্মু কাশ্মীর, কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে বন্যার পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ। মৌসুমি ঝোড়ো হওয়া, ভূমিধস ও বর্ষার তাণ্ডবে দেশজুড়ে প্রাণ গেছে বেশ কয়েকজনের। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দিল্লি, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে একটানা বৃষ্টির আশঙ্কা এখনও বাদ দেওয়া যাচ্ছে না। বাড়ছে ভূমিধসের আশঙ্কাও। মহারাষ্ট্রে, বিশেষ করে মুম্বাই, গোয়া এবং গুজরাটে অব্যাহত আছে ভারী বৃষ্টিপাত। সুরাট ও মুম্বাইয়ের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। এদিকে ঘন্টায় ১৬২ থেকে ২০০ কিলোমিটার বেগে পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র তাইওয়ানের দিকে এগিয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন বাভি। মূল ভূখণ্ডে আঘাত না হানলেও শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত দ্বীপটির উত্তর ও মধ্যাঞ্চলে মারাত্মক প্রভাব ফেলবে এই সুপার টাইফুন। ভারী বর্ষণের পাশাপাশি দেখা দিতে পারে আকস্মিক বন্যা। উত্তর তাইওয়ানের পাহাড়ি এলাকায় ১ মিটার বা প্রায় ৩.৩ ফুট পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। হাজারেরও বেশি মানুষকে নিরাপদের আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে প্রায় ৩০,০০০ সামরিক সদস্যকে। এছাড়াও সাময়িকভাবে বন্ধ আছে বিমান চলাচল এবং স্কুল ও অফিস ছুটি ঘোষণা করেছে প্রশাসন। টাইফুন বাভির কারণে জরুরি সতর্কতা জারি আছে পূর্ব এশিয়ার আরও ২ দেশ, জাপান এবং চীনেও। এর মধ্যে জাপানের ওয়াকিনাওয়ার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়াও প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন পূর্ব চীনের ফুজিয়ানা প্রদেশের বাসিন্দারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার সুযোগ দলটির সমর্থকদের। তবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ এবং গণহত্যায় সম্পৃক্ত উল্লেখ করে বিরোধী দল বলছে, স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিচারিক প্রক্রিয়ায় আনা জরুরি। আর বিএনপি বলছে, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। বাকিটা জানাবেন মিয়া আমিরুল। ফ্যাসিবাদের তকমা মাথায় নিয়ে 2024-এর 5 আগস্ট পতন ঘটে তৎকালীন আওয়ামী সরকারের। এরই মধ্যে কেটেছে প্রায় 2 বছর। বাজেট 2025-এর 12ই মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয়নি। দলীয় প্রধানসহ বেশিরভাগ নেতাকর্মী এখনও দেশের বাইরে। গুটি কয়েক দেশে থাকলেও তাদের একটা বড় অংশ কারাগারে, কেউ কেউ আবার এখনও পলাতক। দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় গত 2 বছর বিভিন্নভাবে ঝটিকা মিছিলের মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও চলেছে ধরপাকড়। এরই মধ্যে 2026-এর 8 এপ্রিল সংসদে সন্ত্রাসবিরোধী আইনে দলটির রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। একই সাথে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে আসার সুযোগ নেই বলে হুঁশিয়ারি করছে সরকারের বিভিন্ন মন্ত্রী। এমন অবস্থায় চলতি বছরের অক্টোবর নাগাদ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তোড়জোড় চলছে রাজনৈতিক মহলে। ভোটে দলীয় প্রতীক না থাকায় প্রার্থিতার শর্ত পূরণ করা যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। এতে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলীয় পরিচয়ের বাইরে আওয়ামী সমর্থিত যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ এবং গণহত্যার সাথে সম্পৃক্ত উল্লেখ করে বিরোধী দলের নেতৃবৃন্দ বলছে, স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী সংশ্লিষ্টদের বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা জরুরি। জাতীয় নির্বাচনে কিছু সমস্যা, ত্রুটি, বিচ্যুতি ছিল নির্বাচন কমিশনের। এগুলোর আলোকে নেক্সট স্থানীয় নির্বাচনেও রাজনৈতিক দলগুলোর সাথে অথবা এই ব্যাপারে যারা স্টেক হোল্ডার আছেন, চিন্তাশীল যা ব্যক্তি যারা আছেন, সবার সাথে একটু আলোচনা হওয়া উচিত। ফেসিবাদের সাথে সম্পৃক্ত কারো বাংলাদেশের এই ধরনের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। স্থানীয় নির্বাচনে তারা স্পেসটা করে দেয়, তাহলে কিন্তু এটার মধ্যে দিয়ে একটা স্থায়ী পুনর্বাসন হবে। সো এই জায়গায় আমরা চাই যে বিএনপি এতদিনের যে নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল, তাদের সেটা মাথায় থাকবে। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি বলছে, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি খতিয়ে দেখবে সরকার। তারা আওয়ামী আমলে এলাকায় নানা ধরনের যদি কুকীর্তির সাথে, অপকর্মের সাথে জড়িত থাকেন, তাহলে নিশ্চয়ই সেটি আইনের আওতায় আসতে হবে এবং তারা নিঃসন্দেহে একটা নির্বাচনের বৈধ পরিবেশের জন্য তারা যে প্রতিযোগিতা করবেন, এই প্রতিযোগিতা করা
আইনত উচিত নয় বলে আমি মনে করি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নির্বাচন কমিশনকে প্রার্থীর যোগ্যতা দেখতে হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের যে কেউ ভোটে অংশ নিতে পারবে। কমিশন দেবে তার যোগ্যতা আছে কিনা, কাজে এখানে তো এটা মুখ্য বিষয় আসতেই পারে না। এখন প্রশ্ন উঠতে পারে যে আওয়ামী লীগের একজন লোক ইলেকশন করতে পারবে কিনা, তার যদি যোগ্যতা থাকে তো ইলেকশন সে করবে, এটা আটকানোর কোনো সুযোগ এখন পর্যন্ত নাই। এই বিশ্লেষক মনে করেন, স্থানীয় পর্যায়ে দলীয় প্রতীক না থাকলেও ভোট দলীয় প্রভাবমুক্ত নয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে কঠিন পরীক্ষা দিতে হবে। দলীয়ভাবে না করা হলেও এটা দলীয়ভাবে হবে, এইটা কেউ ঠেকাতে পারবে না। বাইরের থেকে লোকে সে তো দাঁড়াবে না, লোকাল লোকেরাই তো দাঁড়াবে। তারা এতদিন কোন রাজনীতির সঙ্গে ছিল, তারা রাজনীতি একদম, আমি কোনোদিন রাজনীতি করি না, আমি যে পট করে ইউনিয়ন পরিষদে দাঁড়িয়ে গেলাম তাই কি হয়? তা তো হবে না। স্থানীয় পর্যায়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছার পাশাপাশি ইসি যথাযথ পরিকল্পনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এই বিশ্লেষক। ইলেকশন কমিশনের যে যাদের তত্ত্বাবধানে নির্বাচনটা হবে তারা কঠিনভাবে করতে হবে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। বৃষ্টিতে রাজধানীর কারওয়ান বাজার সহ অন্যান্য বাজারেও সবজির পাশাপাশি বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সবজির ধরন অনুযায়ী দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এছাড়া মুরগি এবং ডিমের দামেও নেই স্বস্তি। সেখানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। ডিমের ডজনে দাম বেড়েছে 12 টাকা। কয়েকটি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন রাব্বি আল রাহিদ। এটা কোনো খাল নয়, ঢাকা উত্তর সিটির আওতাধীন রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার। তবে ঢেউয়ের স্রোতে এখন সেখানে ছোট ছোট ডিঙি নৌকা চলার পরিস্থিতি তৈরি হয়েছে। ক্রেতাদের পাশাপাশি ভোগান্তির শিকার বিক্রেতারাও। ছাদ পরে জায়গা ভেঙে ভেঙে রিপেয়ারিং করতে পারে না, ওই জোড়াতালি দিয়ে একটু ঠিক করে যায়। এইটা নতুন করতে অনেক পয়সা লাগে, হাজার হাজার কোটি টাকা লাগবে এই মার্কেট করতে। এমন পরিস্থিতিতে ছুটির দিনে দোকানের সংখ্যা কমেছে, ফলে সুযোগ বুঝে বাকি ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছেন চড়া দামে। এমন আক্ষেপের সুর ক্রেতাদের মুখে। যা কিনছি তার মোটামুটি ম্যাক্সিমাম জিনিসপত্র ডাবল, আর দ্রব্যমূল্যের যে দাম, আমরা নিম্ন শ্রেণীর মানুষ, আমাদের জন্য খুবই কঠিন। শুরু হয়েছে বৃষ্টি, এখনই কাঁচামরিচ নাই, তাহলে এক সপ্তাহ পরে তো কাঁচামরিচ পাওয়াই যাবে না, সোনার হরিণের মতন হয়ে যাবে একটা কাঁচামরিচ। তবে অনেক ব্যবসায়ী সবজির দাম বৃদ্ধির কথা অস্বীকার করেছেন, আবার অনেকেই দাম বাড়ার কারণ হিসেবে বৃষ্টিকে দায়ী করছেন। কারওয়ান বাজারের পাশাপাশি রাজধানীর অন্যান্য বাজারগুলোর চিত্রও একই। তরকারির দাম একটু কম ছিল, বৃষ্টি বাদলের কারণে একটু দাম বাড়ছে। চিনি গুঁড়া, পোলাও চাল দাম বাড়ছে, রাইস ব্র্যান তেল দাম বাড়ছে, সরষের তেল। যেখানে পটল 40 টাকা, করলা 50 টাকা, পেঁপে 40 টাকা, ঢেঁড়স 30 টাকা, মিষ্টি কুমড়া 40 টাকা ও বেগুন 80 টাকায় বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়, বৃষ্টির প্রভাব পড়েছে মাছ, মুরগি ও ডিমের উপরও। যেখানে প্রকার ও ওজন ভেদে বেড়েছে মাছের দাম। ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 160 টাকা, এ সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে 190 টাকা। এছাড়া ডিমের দাম বেড়েছে ডজনে 12 টাকা। এখন বর্তমানে দাম বেশি হলো চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ, ইলিশ মাছ, আইড় মাছ, এগুলির দাম অনেক বেশি। গত 10-12 দিন আগে ছিল 170 টাকা ছিল, গেছে সপ্তাহে 90 টাকা লাস্ট ব্রয়লার উঠছে। আজকে আবার এই সপ্তাহে আবার 5 টাকা কমে গেছে, 85-80 চলতেছে বাজার। তবে চাল ডালের বাজারে তেমন প্রভাব পড়েনি। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়, খাসির মাংস বিক্রি হচ্ছে 1150 থেকে 1200 টাকায়। রাব্বি আল রাহিদ, এখন, ঢাকা। বাংলাদেশে নতুন করে জঙ্গি নাটক শুরু হয়েছে এবং এর মাধ্যমে এদেশের মাদ্রাসা ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এক সমাবেশে একথা বলেন তিনি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে জাতীয় সংসদে উচ্চ কক্ষ গঠন করার আহ্বানও জানিয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশে বিভিন্ন সময়ে ভারতের রাজনীতিকদের আগ্রাসী মন্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। সভা শেষে পল্টনে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন। লক্ষ্মীপুরে মৌসুমে প্রায় 2,42,158 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। ধানের এমন বাম্পার ফলনেও কৃষকের দুশ্চিন্তা কমেনি। দাম কম এবং ব্যাপারী না পাওয়ায় কৃষকের ঘরে পড়ে আছে হাজার হাজার টন ধান। এদিকে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় মাত্র 3,959 মেট্রিক টন। সরকারি খাদ্য গুদামে রয়েছে সিন্ডিকেটের দৌরাত্ম্য, লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
লক্ষ্মীপুরে এবার সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় 4,000 টন। সদর উপজেলার প্রায় 1 লাখ কৃষক থেকে খাদ্য গুদামে ধান বিক্রির জন্য 1,800 কৃষকের তালিকা করা হয়েছে। ইতিমধ্যে 420 জন কৃষকের কাছ থেকে 1,231 টন ধান সংগ্রহ করেছে গুদাম কর্তৃপক্ষ। অন্যদিকে দাম কম এবং ব্যাপারী না পাওয়ায় অধিকাংশ কৃষকের ঘরেই পচন ধরেছে ধানে। প্রত্যেকটা ঘরের কোনা কোনা ধান আছে। আমরা এই ধানটা 4 বালতি ঘুরিয়েছি। এই বর্ষাকালে ধানটা আমরা কত শুকাইয়াম 2200 টাকা 1800 টাকা করে আমরা জালার কেজি কিনি আমরা ধান করছি। সেই ধান আমাদের ঘরে পৌঁছতেছে। আমাদের সরকারের কাছে এই একটা আবেদন, তাই যত দ্রুত আমাদের এই ধানগুলো বিক্রি যদি কিনি নেয় আমাদের ঘরগুলো খালি হইবা, আমরা আবার বীজ লাগামু, আবার হিরি আমরা কৃষি করবো। কৃষকদের অভিযোগ, ধান উৎপাদনে মন প্রতি প্রায় 800 থেকে 900 টাকা খরচ হলেও বিক্রিতে 600 থেকে 700 টাকার বেশি পাওয়া যাচ্ছে না। সিন্ডিকেটের দৌরাত্ম্যে খাদ্য গুদামে ধান বিক্রি করা যাচ্ছে না বলে অভিযোগ তাদের। প্রায় 1800 জনের মতো তালিকা বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে তালিকাভুক্ত এই কৃষকদেরকে আমরা খাদ্য অফিসে পাঠিয়েছি। তবে সিন্ডিকেটের অভিযোগ উড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। কৃষকের নির্দিষ্ট কৃষক তালিকা এবং কৃষিকার্ড যাদের আছে তাদের থেকে আমাদের দাম সংগ্রহের জন্য নীতিমালা বলা আছে। আমরা সেভাবেই যারা তালিকায় অন্তর্ভুক্ত যাদের কৃষিকার্ড আছে তাদের কাছ থেকে আমরা ধানগুলো সংগ্রহ করি। আমরা সদর উপজেলায় 1,530 মেট্রিক টন ধানের বরাদ্দ পেয়েছি। আজকে পর্যন্ত আমরা 1231 মেট্রিক টন ধান ক্রয় করেছি। আমরা প্রতি কৃষক থেকে সর্বনিম্ন 120 কেজি এবং সর্বোচ্চ 3000 কেজি করে ধান সংগ্রহ করি। সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানো, প্রান্তিক কৃষকদের কৃষিকার্ডের তালিকাভুক্তিকরণ, উৎপাদিত ধান বিক্রি ও ন্যায্য মূল্য নিশ্চিত সহ আর্থিক সংকট কাটলেই চাষাবাদে ফেরার প্রত্যাশা ভুক্তভোগী কৃষকদের। 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে কোটি কোটি অনুসারীকে কাঁদিয়ে জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেখানে সবশেষ জানাজার পর শুধু পরিবারের সদস্যদের উপস্থিতিতে ইমাম রেজার মাজারে সমাহিত করা হয়েছে তাকে। এর আগে খামেনির শেষ যাত্রায় ঢল নামে লাখ লাখ মানুষের অশ্রু চোখে স্লোগানে স্লোগানে প্রজাতন্ত্রের অন্যতম কিংবদন্তিকে বিদায় জানিয়েছেন অনুসারীরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুদ্ধ কবলিত দেশেও রচিত হলো ইতিহাস। 6 দিনের ঐতিহাসিক শেষ বিদায় অনুষ্ঠানের পর কোটি কোটি মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বোচ্চ নেতাকে দাফনের আগে জনসমুদ্রে পরিণত হয় স্বর্ণ গম্বুজ বিশিষ্ট পবিত্র ইমাম রেজার মাজার প্রাঙ্গণ। অশ্রু সজল চোখে স্লোগানে স্লোগানে কিংবদন্তিকে শেষ বিদায় জানান অনুসারীরা। এদিন ইরাকের কারবালা শহর থেকে বিমানে করে ইরানে ফেরত আনা হয় খামেনির মরদেহ। এরপর দীর্ঘ বিলম্বের পর সবজানে করে জন্মস্থান মাশহাদ শহরে আনা হয় আয়াতুল্লাহ খামেনির কফিন। মাশহাদে ইমাম রেজার মাজার পর্যন্ত ঐতিহাসিক শোকযাত্রায় অংশ নেন অগণিত মানুষ। প্রিয় নেতার কফিন একবার ছুঁয়ে দেখার জন্য মরিয়া হয়ে ওঠেন অনুসারীরা। অভিযোগ করেন, দাফন ব্যাহত করতে মাশহাদের রেল যোগাযোগ ব্যবস্থা গুড়িয়ে দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। খামেনির শেষ বিদায়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের হামলার কারণে পিছিয়ে দেয়া হয় এই শোকযাত্রার সময়। তবুও ঠেকানো যায়নি প্রজাতন্ত্রের অনুসারীদের। শোকযাত্রার মধ্যেই খামেনির জন্য জয়ধ্বনি আর যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে কেঁপে ওঠে চারপাশ। লাল পতাকায় ছেয়ে যায় পুরো প্রাঙ্গণ। খামেনি হত্যার বদলা নেয়ার বার্তা ছিল পতাকায়। এরপর পবিত্র মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে এসে শেষ হয় শোকযাত্রা। মাজারের মধ্যে নেওয়া হয় সর্বোচ্চ নেতার কফিন। এ সময় অনুসারীদের অবস্থান নিতে হয়েছে মাজারের বাইরে। দাফনের সময় পরিবার আর শীর্ষ কয়েকজন নেতা ছাড়া কাউকেই প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তাজনিত কারণে উপস্থিত হতে পারেননি বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনি পুত্র মোস্তফা খামেনি। জানিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে নানা মহলে। আর খামেনির শাসন ব্যবস্থায় ক্ষুব্ধ অনেক সংস্কারপন্থী এই আয়োজনে অংশ নেওয়া থেকে বিরত থেকেছেন। এরপর পবিত্র মাজারেই অনুষ্ঠিত হয় সর্বোচ্চ নেতার সবশেষ জানাজা। দোয়া করতে গিয়েও কান্নায় ভেঙে পড়েন অনুসারীরা। জানাজার নেতৃত্ব দেন খামেনির বড় ছেলে মোস্তফা। জানাজার দোয়া পড়িয়েছেন 101 বছর বয়সী আয়াতুল্লাহ হোসেন নুরি হামেদানি। 1925 সালে জন্মগ্রহণকারী এই হামেদানি প্রজাতন্ত্রের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা।
শুধু ইরান ও ইরাক নয়, লেবাননেও হাজার হাজার মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনিকে। সশরীরে উপস্থিত হতে না পারলেও মুসলিম বিশ্বের কাণ্ডারির জন্য তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। খামেনির বিদায় উপলক্ষে লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য দিয়েছেন হিজবুল্লাহ প্রধান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এই ছিল এখন বিকেলের আয়োজনে। যাওয়ার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/এখন tv।